তাহলে E0 সি এর ভ্যালু 0 ধরে আমি প্রত্যেকটা কাপেলের আলাদা আলাদা ভ্যালু পাবো, কোথাও প্লাস হতে পারে কোথাও মাইনাস হতে পারে, সেই ভ্যালুগুলো দিয়ে আমি যে সিরিজ পাই সেটাকে বলা হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। বই বার কর, বইয়ের মধ্যে দেখ তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে একটা বিশাল বড় শ্রেণী দেওয়া আছে, ওই শ্রেণী তোকে মুখস্থ করতে হবে। বই বার কর, বইয়ের মধ্যে দেখ তড়িৎ রাসায়নিক শ্রেণী, তড়িৎ রসায়ন চ্যাপ্টারের মধ্যে একটা বিশাল বড় শ্রেণী দেওয়া আছে তড়িৎ রাসায়নিক শ্রেণী, পেয়েছিস খুঁজে? তড়িৎ রাসায়নিক শ্রেণী একটা বিশাল বড় শ্রেণী দেওয়া আছে, প্রত্যেকটা দেখ E0 ভ্যালু দেওয়া আছে, একটা বিশাল বড় এক পাতা জুড়ে E0 ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু তড়িৎ রাসায়নিক শ্রেণী পাওয়া গেছে খুঁজে? এক্স্যাক্টলি ওই ভ্যালুটা একটা বিশাল বড় এক পেজ জুড়ে, একদম বড় একটা পেজ জুড়ে, পুরো পেজ জুড়ে আছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। এইবারে দেখ এই শ্রেণীর মধ্যে তুই বেসিক্যালি দেখতে পাচ্ছিস, দেখ এই শ্রেণী দেখা যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা আমি যদি বলি তাহলে সি এর রিপ্রেজেন্টেশন কী হবে? সি এর রিপ্রেজেন্টেশন আমি যদি দেখলাম, তাহলে আমি যদি বলি E0 সি এর রিপ্রেজেন্টেশন কী হবে? খাতার মধ্যে চলে একটু বার করি, তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণী খুঁজে পাওয়া হয়ে গেছে। দেখ আমার বেসিক্যালি E0 সি রিপ্রেজেন্টেশন কী হবে? এরকম হবে E0, আমি তো এইমাত্র দেখলাম ভাই, হাফ H2 স্ল্যাশ H প্লাস, এইভাবে লিখবো হাফ H2 স্ল্যাশ H প্লাস। এটার ভ্যালু কত হবে? অ্যাকর্ডিং টু আইপিএসি 0, অ্যাকর্ডিং টু আইপিএসি 0, ব্র্যাকেটে লিখে রাখবো অ্যাকর্ডিং টু আইপিএসি। E0 হাফ H2 স্ল্যাশ H প্লাস হচ্ছে 0, E0 হাফ H2 স্ল্যাশ H প্লাস হচ্ছে আমার 0 অ্যাকর্ডিং টু আইপিএসি। E0 হাফ H2 স্ল্যাশ H প্লাস হচ্ছে আমার 0 অ্যাকর্ডিং টু আইপিএসি। ঠিক আছে, এটা কিন্তু রেফারেন্স অবশ্যই, অ্যাবসলিউট ভ্যালু কোনোদিনই 0 নয়, অ্যাবসলিউট ভ্যালু ইজ নট 0, বুঝতে পারলি তো? অ্যাবসলিউট ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু কখনোই 0 নয়। তাহলে E0 হাফ H2 স্ল্যাশ H প্লাস আমার কী হলো? 0, বুঝেছিস? ক্লিয়ার? আচ্ছা দেখ এটা যদি 0 হয় তাহলে আমি বলতে পারি এটাকেও দেখ 0 বলতে পারি। ভাই এটা আমি কার রেসপেক্টে বলেছি? জারণ না বিজারণ? কার রেসপেক্টে বলেছি এটা? জারণ না বিজারণ? এটা জারণ। তাহলে আমি বলতে পারি দেখ E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 এটাও আমার কী হবে? এটাও তো আমার ভাই 0ই হবে। এই জারণ যদি 0 হয় বিজারণও 0 হবে, স্বাভাবিকভাবেই জারণকে উল্টে দিলেই তো বিজারণ, -0 মানে তো 0ই হয়। তার মানে E0 হাফ H2 স্ল্যাশ H প্লাসও 0, E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 আমার 0, ক্লিয়ার? বোঝা গেছে? এইবারে খাতায় তড়িৎ রাসায়নিক শ্রেণী যেটা লিখেছিলাম, তাহলে এটা আমার হচ্ছে বুঝতে পারলাম আমি জারণের রেসপেক্টে লিখি বা বিজারণের রেসপেক্টে লিখি, আমার ভ্যালু আমার 0ই আসছে। ঠিক আছে, বোঝা গেছে? চল এখন তড়িৎ রাসায়নিক শ্রেণী ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, দেখ এই ভ্যালুর উপর ভিত্তি করে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে তুই একটা বিশাল বড় শ্রেণী পেয়েছি, সিরিজ পেয়েছি। এই সিরিজ তোকে মুখস্থ করতে হবে না, জাস্ট সিরিজের মধ্যে তিনখানা এক্সট্রিমে একটু দাগ দিয়ে রাখবো। কোন তিনটে এক্সট্রিমে? দেখ সিরিজের মধ্যে দেখ মাঝখানে যেখানে আছে না জিরোর ভ্যালু, দেখ জিরোর ভ্যালুটা কী আছে বলতো? দেখ জিরোর ভ্যালু কলামের একদম বাঁদিকে তুই দেখতে পাবি হচ্ছে, একদম বাঁদিকের যে কলামটা আছে সেখানে দেখ E0 ভ্যালুগুলো দেওয়া আছে, ভ্যালু না E0 রিপ্রেজেন্টেশনটা দেওয়া আছে, তাই না? একদম বাঁদিকে দেখ E0 যেখানে H2 স্ল্যাশ H প্লাস বা H প্লাস স্ল্যাশ H2 দেওয়া আছে, দেখ ওটার ভ্যালু কত আছে? 0, তাই না? 0 দেওয়া আছে, তাহলে ওটা মার্ক করলাম। ঠিক আছে, ওটা মার্ক করলাম। তাহলে কি জিরোর ভ্যালু কোনটা হয় আমি জানি ভাই, মার্ক করে রাখলাম। 0 হচ্ছে আমার কোনটা? E0 H2 H প্লাস হচ্ছে আমার 0। আমি জারণের রেসপেক্টও লিখতে পারি, বিজারণের রেসপেক্টও লিখতে পারি, একই তো ব্যাপার, কারণ 0 তো আমার 0ই হবে। সিরিজের একদম উপরে কে আছে, সিরিজের একদম নিচে কে আছে? দেখ এখানে তোর বইতে যে সিরিজটা ইউজ করেছে সেখানে আমার একদম উপরে দিয়েছে হচ্ছে একজন নেগেটিভের ভ্যালু, তাই তো? নেগেটিভের ভ্যালু, তাহলে E0 বইতে দেওয়া হচ্ছে কি লিথিয়াম প্লাস স্ল্যাশ লিথিয়াম। তারপরে দেখ অনেকে আছে, দিয়ে আমার কে আছে ভাই? E0 H2 স্ল্যাশ H প্লাস, বইতে হয়তো H প্লাস স্ল্যাশ H2 আছে, তো জারণ হোক বা বিজারণের হোক আমার তো H2 রেসপেক্টে সবই একই হবে, 0ই তো হবে, তাহলে আমি আলাদা আলাদা করে লাভ কী? আর দেখ একদম নিচে তোর বইতে দেওয়া আছে হচ্ছে E0 F2 স্ল্যাশ F মাইনাস, তাই না? এটা দেওয়া আছে না F2 স্ল্যাশ F মাইনাস দেওয়া আছে, F2 স্ল্যাশ F মাইনাস একদম নিচে সিরিজের কী দেওয়া আছে? F2 স্ল্যাশ F মাইনাস দেওয়া আছে না? হাফ F2 F মাইনাস একই ব্যাপার বা F2 2F মাইনাস একই ব্যাপার। ঠিক আছে, কী দেওয়া আছে বইয়ের মধ্যে? ঠিক আছে, প্ল্যাটিনাম থাক, বাকি পার্টটা F2 F মাইনাস, খুব ভালো কথা। দেখ তোর বইতে বেসিক্যালি এইভাবে দিয়েছে, কোনো কোনো বইতে দেখতে পারিস সিরিজটা উল্টে দেওয়া আছে, ব্যাপারটা আমার একই হবে, একই হবে। প্লাস থেকে তোর বইয়ে দেওয়া আছে কি, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে বইতে মাইনাস, ঠিক আছে? E0 লিথিয়াম প্লাস Li ভ্যালু কত দেওয়া আছে? মাইনাস কত দেওয়া আছে বল? 3.05। এটার কত দেওয়া আছে? 0, আর এটার কত দেওয়া আছে? প্লাস 2.87। এই হচ্ছে তোর বইয়ের মধ্যে দেওয়া আছে, খুব ভালো কথা। তার মানে কি ভাই, আমি তোকে ভ্যালু মুখস্থ করতে পারবো, জাস্ট মাঝের ভ্যালুটা মনে রাখবো, ক্লিয়ার? আচ্ছা এর মধ্যে দেখ আরও অনেকে আছে, এত অবধি ক্লিয়ার তো? তাহলে তোর বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস থেকে 0 হয়ে প্লাস, মাইনাস থেকে পজিটিভ, এত অবধি ক্লিয়ার সবার? বইয়ের মধ্যে দেওয়া আছে। আমি কিন্তু এরকম মনে রাখবো না যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে উপর থেকে নিচের দিকে গেলে কী হয়, সিরিজটাকে ঘুরিয়ে দিলেই উপর নিচে আমার হয়ে যাবে হচ্ছে উল্টো, বুঝতে পেরেছিস তো? তাহলে উপর নিচে গেলে কী হয় আমি মনে রাখবো না, আমি মনে রাখবো হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে গেলে কী হয় বা পজিটিভ থেকে নেগেটিভে গেলে কী হয়, বুঝতে পেরেছিস? তাহলে চল আমি দেখি এবার নেগেটিভ থেকে পজিটিভে গেলে কী হয়, দেখা যাক, চল। আচ্ছা বেসিক্যালি ধর এগুলো সব কার রেসপেক্টে দেওয়া? দেখ সব বিজারণের রেসপেক্টে দেওয়া আছে, সব দেওয়া আছে হচ্ছে বিজারণের রেসপেক্টে। তার মানে ভাই তুই বল, যদি কারোর বিজারণ বিক্রিয়া স্পন্টেনিয়াস হয় মানে স্বতঃস্ফূর্ত হয়, তাহলে তার ΔG0 ভ্যালু কী হবে?
কার উত্তর বললাম বিজারণ ভ্যালু হচ্ছে স্পন্টেনিয়াস। তাহলে যার বিজারণ স্পন্টেনিয়াস, তাহলে খাতার মধ্যে লেখ, চল খাতার মধ্যে লেখ। বিজারণ স্বতঃস্ফূর্ত হলে, বিজারণ স্বতঃস্ফূর্ত হলে, বিজারণ স্বতঃস্ফূর্ত হলে ডেল জি জিরো লেস দেন জিরো, ডেল জি জিরো লেস দেন জিরো বা ডেল জি নট লেস দেন জিরো। বিজারণ স্বতঃস্ফূর্ত হলে ডেল জি নট লেস দেন জিরো এবং ই নট, ই জিরো সেল, মানে সরি ই জিরো সেল লিখতে হবে না, ই নট বা ই জিরো, ই জিরো আমার কী হবে, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো? গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে। ই জিরো হবে কি গ্রেটার দ্যান জিরো। তাহলে ডেল জি নট যদি আমার লেস দ্যান জিরো হয় তাহলে ই নট হবে হচ্ছে আমার গ্রেটার দ্যান জিরো। তার মানে তুই এবার ভাব, তাহলে আমি এখানে দুখানা কাপেল নিচ্ছি, এখানে ধর এইচ টু এইচ প্লাস আছে, এর মাঝখানে ধর আরও কেউ একজন ধর আছে, অনেকেই আছে দেখ, 0 থেকে +2.87 মধ্যে আরও অনেকে আছে, তার কারোর একটা ভ্যালু ধর 1 পয়েন্ট সামথিং সামথিং, ধর 1.3 থাকতেই পারে, না থাকার কিছু নেই, থাকতেই পারে, এদের মাঝে মাঝে একজন, ঠিক আছে। ধর এবার আমি তোর বললাম একজনের আমার বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, তার মানে আমার কী হবে ভাই, ওর ই জিরোর ভ্যালু কী হবে, প্লাস হবে স্বাভাবিকভাবে, দেখতে পাচ্ছি এইমাত্র লিখেছি। তুই বল একজনের ডেল জি জিরোর ভ্যালু -100, আরেকজনের ডেল জি জিরোর ভ্যালু -500, কোনটার বিজারণ বেশি স্বতঃস্ফূর্ত? একজনের ডেল জি জিরোর ভ্যালু -100, আরেকজনের ডেল জি জিরোর ভ্যালু হচ্ছে -500, কোনটার বিজারণ বেশি স্বতঃস্ফূর্ত? -500। কেন কেন? কারণ ওর ডেল জির ভ্যালু হচ্ছে বেশি নেগেটিভ, যার ডেল জির ভ্যালু বেশি নেগেটিভ তার মানে ওর মাইনাস হচ্ছে, তার মানে ওর বিজারণ আমার তত স্বতঃস্ফূর্ত, তার মানে ওর ই জিরো সেল তত পজিটিভ হবে স্বাভাবিকভাবেই, ওর ই জিরো সেল হচ্ছে আমার তত পজিটিভ হবে, বা ই জিরো ভ্যালু হচ্ছে তত পজিটিভ হবে, কারণ ই জিরো ভ্যালু যত পজিটিভ হবে তার মানে ওর বিজারণ বিক্রিয়া তত কী হবে, স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত? তাহলে তো ওর বিজারণ হবে হচ্ছে তত স্বতঃস্ফূর্ত। আচ্ছা বলতো যার বিজারণ স্বতঃস্ফূর্ত হয় তার মানে কি ভাই, নিজের বিজারণ স্বতঃস্ফূর্ত, যে নিজে বিজারিত হয় তার মানে নিজে বিজারিত হচ্ছে, যে নিজে বিজারিত হয় তাকে কি পদার্থ বলে, জারক পদার্থ না বিজারক পদার্থ? জারক পদার্থ, ক্লাস 11-এ পড়েছি। তার মানে যে নিজে বিজারিত হয় সে হচ্ছে অন্যকে জারিত করে, তার মানে তাকে বলে হচ্ছে আমার জারক পদার্থ, বুঝতে পেরেছিস তো? তার মানে দেখ এইবারে সিরিজটার দিকে দেখ, সিরিজে আমি নেগেটিভ থেকে যত পজিটিভের দিকে যাব, এগুলো সব ইজিরোর ভ্যালু দেওয়া আছে, ইজিরো যত নেগেটিভ থেকে পজিটিভের দিকে হবে তত কী হয় বলতো, ওদের জারক ধর্ম বাড়বে, বুঝতে পারলি? স্বাভাবিকভাবেই যত আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাব তত আমার কী হবে, জারক ধর্ম বাড়বে। তাহলে আমি চল এই নেগেটিভ 0 পজিটিভ লিখে রেখেছিলাম, ওর মধ্যে লিখে রাখছি, কীভাবে লিখবো, এইভাবে লিখবো, উপর থেকে নিচের দিকে একটা অ্যারো দিলাম, মানে কি আমি বোঝাচ্ছি আমি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, তাহলে এইভাবে -0 লিখে রেখেছিলাম, মাইনাস থেকে প্লাসের দিকে আমি একটা অ্যারো দিলাম, তার মানে কি বোঝাচ্ছে আমি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, মাইনাস থেকে প্লাসের দিকে গেলে কী হবে লিখে রাখবো, জারক ধর্ম, জারক ধর্ম ব্র্যাকেটে এই অ্যারোটা, তার মানে কি জারক ধর্ম বৃদ্ধি পায়, জারক ধর্ম বৃদ্ধি পায়, এই অ্যারোটা লিখছি, এই অ্যারোটার মানে কি জারক ধর্ম বৃদ্ধি পায়, উপরের দিকে জারক ধর্ম বৃদ্ধি পায়। আর লিখবো কি, নিজের বিজারণ, নিজের বিজারণ স্বতঃস্ফূর্ত হয়, নিজের বিজারণ স্বতঃস্ফূর্ত, নিজের বিজারণ স্বতঃস্ফূর্ত হয়, বোঝা গেল? নিজের বিজারণ স্বতঃস্ফূর্ত হয়। তাহলে যত আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবো ইজিরোর ভ্যালু তত আমার কী হবে, জারক ধর্ম বাড়বে আর নিজের বিজারণ আমার স্বতঃস্ফূর্ত হবে। খাতার মধ্যে আমি এটা লিখে রাখলাম, বোঝা গেল? খাতার মধ্যে লিখে রাখলাম কি, মাইনাস থেকে প্লাসে আমি যত যাবো তত আমার কী হবে, জারক ধর্ম বাড়বে আর নিজের বিজারণ হবে হচ্ছে আমার স্বতঃস্ফূর্ত, বুঝতে পেরেছি? ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ লিখে রাখলাম খাতার মধ্যে, হয়ে গেল? ঠিক আছে, তাহলে আমি মাথার মধ্যে রাখবো কিন্তু যত আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাব তত আমার কী হবে, নিজের বিজারণ হবে হচ্ছে স্বতঃস্ফূর্ত, তার মানে জারক ধর্ম হচ্ছে আমার পজিটিভ, জারক ধর্ম বাড়বে, লেখা গেছে এটা? ক্লিয়ার? আচ্ছা তুই বল যদি উল্টোটা করি, যদি আমি করি পজিটিভ থেকে নেগেটিভ তাহলে কী হবে বল, পজিটিভ থেকে নেগেটিভে গেলে কী হবে, কী হবে? তাহলে উল্টো হয়ে যাবে জাস্ট, তাহলে বিজারণ ধর্ম বাড়বে মানে বিজারক ধর্ম বাড়বে আর নিজের বিজারণ অস্বতঃস্ফূর্ত হবে, তাহলে লিখ এটা কী লিখবি, বিজারক ধর্ম বাড়বে, জাস্ট এটা লিখে রাখ তাহলেই হবে, বিজারক ধর্ম ব্র্যাকেটের মধ্যে এই আরোটা, বিজারক ধর্ম বাড়বে। তাহলে যত আমি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবো তত আমার কী হবে, বিজারক ধর্ম বাড়বে, যত আমি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবো তত আমার বিজারক ধর্ম বাড়বে, এটা আমি মাথার মধ্যে ঢুকিয়ে রাখলাম, এই সিদ্ধান্ত দিয়ে কিন্তু আমার অনেক কিছু বার করতে হবে, বোঝা গেল? তাহলে এটা রেসপেক্ট আমি কী করবো, বিজারক ধর্ম কার বেশি কার কম আমি বলতে পারবো, বোঝা গেল? ক্লিয়ার? লিখেছিস? এটা আমি মাথার মধ্যে ঢুকিয়ে রাখলাম। তাহলে বলতো এই যে সিরিজ ওয়াইজ হয়ে গেছে সবার এটা লেখা, বিজারক ধর্ম বাড়লো। তাহলে এবার বইয়ের দিকে তাকা, এই যে সিরিজটা আছে তোর বইয়ের মধ্যে, তাহলে এই সিরিজের মধ্যে বেস্ট বিজারক পদার্থ কে হবে, বেস্ট বিজারক পদার্থের অ্যাওয়ার্ড কে পাবে এই সিরিজ ওয়াইজ, লিথিয়ামের কাপেলটা পাবে বিজারক পদার্থ, আর বেস্ট জারক পদার্থ কে হবে, ফ্লোরিনের পার্টটা, বুঝে গেছিস? ঠিক আছে, তাহলে চল কোশ্চেন লেখ, খাতার মধ্যে কোশ্চেন লেখ, লেখ লেখ E0 ভ্যালু ব্যবহার করে, E0 ভ্যালু ব্যবহার করে বা E0 ব্যবহার করে নিম্নলিখিত ধাতুগুলির
E0 ব্যবহার করে নিম্নলিখিত ধাতুগুলিকে E0 ব্যবহার করে নিম্নলিখিত ধাতুগুলিকে বিজারক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। বিজারক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, ঠিক আছে? বিজারক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, লেখ না, কোশ্চেন লেখ না, বিজারক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। কী কী ভ্যালু দেওয়া আছে? ভ্যালু দেওয়া আছে হচ্ছে লেখ, সব কটার E0 ভ্যালু দেওয়া আছে। E0 ভ্যালু কার কার দেওয়া আছে লেখ। কে প্লাস স্ল্যাশ কে, মানে পটাশিয়ামের বেসিক্যালি কে প্লাস স্ল্যাশ কে ইকুয়ালস টু -2.93 ভোল্ট। কে প্লাস স্ল্যাশ কে ইকুয়ালস টু -2.93 ভোল্ট লিখেছিস। তারপরটা দেওয়া আছে হচ্ছে এজি প্লাস স্ল্যাশ এজি, এজি প্লাস স্ল্যাশ এজি ইকুয়ালস টু 0.8 ভোল্ট। এজি প্লাস স্ল্যাশ এজি ইকুয়ালস টু 0.8 ভোল্ট মানে সিলভার। তারপরটা দেওয়া আছে হচ্ছে কপার প্লাস টু স্ল্যাশ কপার, কপার প্লাস টু স্ল্যাশ কপার ইকুয়ালস টু 0.34 ভোল্ট। কপার প্লাস টু স্ল্যাশ কপার ইকুয়ালস টু 0.34 ভোল্ট। তারপরটা লেখ ম্যাগনেশিয়াম প্লাস টু স্ল্যাশ ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম প্লাস টু স্ল্যাশ ম্যাগনেশিয়াম ইকুয়ালস টু -2.37 ভোল্ট, ইকুয়ালস টু -2.37 ভোল্ট লিখেছিস। তারপরে লেখ ক্রোমিয়াম প্লাস 3 স্ল্যাশ ক্রোমিয়াম -0.74 ভোল্ট। ক্রোমিয়াম প্লাস 3 স্ল্যাশ ক্রোমিয়াম ইকুয়ালস টু -0.74 ভোল্ট। তারপরে লেখ এফি প্লাস টু স্ল্যাশ এফি, এফি প্লাস টু স্ল্যাশ এফি ইকুয়ালস টু -0.44 ভোল্ট। এফি প্লাস টু স্ল্যাশ এফি ইকুয়ালস টু -0.44 ভোল্ট। বল থেকে অর্ডার কী হবে? তুই জাস্ট মেটালের রেসপেক্টে বলবি, আর কিচ্ছু বলতে হবে না, ধাতুর নাম দিয়ে জাস্ট বলবি। বল বল বল, গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ইউজ করে বল দেখি, গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ইউজ করে বলবি। কে গ্রেটার দ্যান, তারপর বল এমজি, তারপর কে এফি। ক্রোমিয়াম কোথায় গেল? ম্যাগনেশিয়ামের ভ্যালু কত? -2. এফির ভ্যালু কত? তাহলে অর্ডারটা বল কি হচ্ছে ভেবে চিনতে। আমি ক্রমটম জানতে চাই না, আমি গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দিয়ে জানতে চাই, ঠিক আছে? যা কোশ্চেনে দেওয়া ছিল তাই। গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ইউজ করে বল কত হবে। গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ইউজ করে অ্যান্সার বল কত হচ্ছে বা কি হচ্ছে। গ্রেটার দ্যান লেস দ্যান সাইন আমি ইউজ করতে পারি 10 গ্রেটার দ্যান 5 গ্রেটার দ্যান 3, লেস দ্যান সাইন ইউজ করলে আমার কত 3 লেস দ্যান 5 লেস দ্যান 10। বল। আচ্ছা আমি কিভাবে করব বিজারক পদার্থ, আমি এইমাত্র খাতার মধ্যে বড় বড় করে লিখেছিলাম, যত আমার বিজারক পদার্থ, তাই তো? তাহলে বিজারকের রেসপেক্টে কী হবে, যত আমার E0 ভ্যালু নেগেটিভ হবে, পজিটিভ থেকে যত নেগেটিভের দিকে যাবে তত হচ্ছে আমার বিজারক ধর্ম ভালো হবে। এই হচ্ছে আমার স্টেটমেন্ট। এই স্টেটমেন্টকে কাজে লেগে এবার তুই বার কর কী হবে অর্ডার, বল। আচ্ছা কী কী ভ্যালু দেওয়া আছে? যত আমার E0 ভ্যালু নেগেটিভ তত হচ্ছে আমার ভালো বিজারক পদার্থ। তাহলে এবার কোশ্চেনের দিকে আমি তাকিয়ে দেখছি, সবচেয়ে নেগেটিভ কার দেওয়া আছে? পটাশিয়াম। তাহলে সবার বেশি কার হলো? পটাশিয়াম। তাহলে কে, তারপরে কে হচ্ছে কে গ্রেটার দ্যান -2.93 এর পরে কোন মাইনাসটা আছে? আমি দেখতে পাচ্ছি ভ্যালু দেওয়া আছে হচ্ছে ম্যাগনেশিয়ামের, কত? -2.37। তার মানে কত হলো? কে গ্রেটার দ্যান ম্যাগনেশিয়াম, আমি বুঝে গেলাম। -2.37 এর ফলে কোন ভ্যালুটা দেওয়া আছে? ওর পরে দেওয়া আছে হচ্ছে -0.44, সরি -0.74। তাহলে কী হলো? পটাশিয়াম গ্রেটার দ্যান ম্যাগনেশিয়াম গ্রেটার দ্যান ক্রোমিয়াম, কে গ্রেটার দ্যান ম্যাগনেশিয়াম গ্রেটার দ্যান ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পরে ভ্যালু কত দেওয়া আছে? -0.74 এর পরে দেখতে পাচ্ছি -0.44। তাহলে আমার অ্যান্সার সেই সূত্রে কী যাচ্ছে? কে গ্রেটার দ্যান এমজি গ্রেটার দ্যান সিআর গ্রেটার দ্যান এফি গ্রেটার দ্যান কপার গ্রেটার দ্যান সিলভার। জাস্ট ভ্যালু দেখে দেখে আমি চুপচাপ লিখে গেলাম, এর মধ্যে এমন কিছু রকেট সায়েন্স ছিল না।
কে গ্রেটার দেন এমজি গ্রেটার দেন ক্রোমিয়াম গ্রেটার দেন আয়রন গ্রেটার দেন কপার গ্রেটার দেন সিলভার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন লেখ। আমি জাস্ট ভ্যালু দেখে দেখে লিখছি। পরের কোশ্চেন লেখ। লেখ E0 ভ্যালু ব্যবহার করে E0 ভ্যালু ব্যবহার করে E0 ভ্যালু ব্যবহার করে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি E0 ভ্যালু ব্যবহার করে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি কোনটিকে ব্যবহার করলে লোহার উপর মরচে পড়া রোধ করা যাবে? লোহার উপর মরচে পড়া রোধ করা যাবে। E0 ভ্যালু ব্যবহার করে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটিকে ব্যবহার করলে লোহার উপর মরচে পড়া রোধ করা যাবে? ঠিক আছে, কি কি ভ্যালু দেওয়া আছে লেখ। মরচে পড়া রোধ করা যাবে, তোকে বলতে হবে কোনটা ব্যবহার করব। কি কি ভ্যালু দেওয়া আছে লেখ। E0 Fe+2/Fe E0 Fe+2/Fe equals to -0.44 ভোল্ট। E0 Fe+2/Fe equals to -0.44 ভোল্ট। হয়েছে? তারপরটা লেখ E0 নিচে অবশ্যই ক্যাপিটাল এক্স x+2/x ক্যাপিটাল এক্স লিখছি x+2/x equals to -2.36 ভোল্ট। আর তারপরটা লেখ E0 ক্যাপিটাল ওয়াই দিয়ে একইভাবেই ক্যাপিটাল y+2/y y+2/y E0 y+2/y equals to -0.14 ভোল্ট equals to -0.14 ভোল্ট equals to -0.14 ভোল্ট। কোনটাকে ব্যবহার করলে আমার লোহার উপর মরচে পড়া রোধ করা যাবে? ভাব দেখি কি হবে একটু। কীভাবে করবো কিছুই বোঝা যাচ্ছে? আচ্ছা, তিনখানা ভ্যালু দেওয়া আছে। কী কী ভ্যালু দেওয়া আছে? কী কী ভ্যালু দেওয়া আছে? E0 কত দেওয়া আছে ভ্যালুটা? -0.44। তারপরে E0 x+2x কত দেওয়া আছে? E0 x+2/x -2 কত 2.36 ভোল্ট। আমি আর লিখছি না। আর E0 y+2/y কত দেওয়া আছে? -0.14। লোহার উপর মরচে পড়া মানে কি বলতো? কি হয় লোহার উপর মরচে পড়লে? এক্স্যাক্টলি আয়রনের অক্সিডেশন হয়। তার মানে আমি চাই না আয়রন অক্সিডাইজ হোক। তাহলে আমি অক্সিডাইজটা কে করে? অক্সিজেন গিয়ে আমার আয়রনকে অক্সিডাইজ করবে, তাই তো? দেখ, অক্সিজেন তো ভাই আমার অক্সিডাইজ করবেই কাউকে না কাউকেই। এখন অক্সিজেনের কাছে যদি অপশান থাকে আয়রন, সাপোজ এটা হচ্ছে আয়রনের সারফেস, তাহলে অক্সিজেনের কাছে যদি অপশান থাকে আয়রন বাদ দিয়ে অন্য কাউকে অক্সিডাইজ করার, তাহলে আয়রন আমার অন্য কাউকে অক্সিডাইজ করবে স্বাভাবিকভাবেই, তাই না? আমার যদি অক্সিজেনের কাছে অপশান থাকে এই যে ওটুর কাছে ধর অপশান আছে আয়রন বাদ দিয়ে অন্য কাউকে অক্সিডাইজ করার, তাহলে ওটু আমার তাকে গিয়ে অক্সিডাইজ করবে, আয়রনকে কেন করবে? স্বাভাবিকভাবেই।
যার অক্সিডেশন ইজি অক্সিজেন গিয়ে তাকে অক্সিডাইজ করবে, যার জারণ ইজি অক্সিজেন গিয়ে তাকে অক্সিডাইজ করবে। তাহলে আমি এখন দেখবো কি ভাই, এক্স না ওয়াই, কার অক্সিডেশন ইজি। আমি দেখবো কার অক্সিডেশন ইজি। যার জারণ আমার ইজি হবে তাহলে আমি তার কোটিং করে দেবো। কেন? কারণ আমার অক্সিজেন গিয়ে তখন তাকে জারিত করবে, আয়রনকে ছেড়ে দিয়ে। বুঝতে পেরেছিস তো? তাহলে এবার আমি দেখি এক্সের জারণ ইজি নাকি ওয়াইয়ের জারণ ইজি। কার জারণ ইজি? এইমাত্র খাতার মধ্যে লিখেছি। কীভাবে লিখেছি? খাতার মধ্যে লেখা আছে, বার কর, খাতা বার কর। খাতার মধ্যে ওই অ্যারোর মধ্যে লেখা আছে এক্সের জারণ ইজি হবে না ওয়াইয়ের জারণ ইজি হবে। কার জারণ ইজি হবে? কার রেসপেক্টে দেখবো? আমি দেখবো হচ্ছে ভাই অবভিয়াসলি এদের মধ্যে কম্পিটিশন। আমি তো এক্স ওয়াই দুজনকে একসাথে কোটিং করব না, আমি আইদার করবো হচ্ছে আয়রনের উপর এটার কোটিং, বা আমি করবো হচ্ছে কি ভাই আয়রনের উপরে ওয়াইয়ের কোটিং। তার মানে দেখ, আমি যদি এই কাপেলটা নিই, লালের যেটা নিয়েছি বেসিক্যালি, আমি যদি লালের কাপেলটা নিই, দেখ আয়রনের সাথে ধর এক্স গেছি, তাহলে আমার কে জারিত হবে? তুই বল, আয়রন না এক্স? কে জারিতটা কে হবে? আয়রন না এক্স? কে জারিত হবে? এক্স জারিত হবে। কেন? কারণ আমি এইমাত্র খাতায় লিখেছি যত হচ্ছে আমার ইজিরোর ভ্যালু নেগেটিভ হয় তত হচ্ছে আমার কী হয় বলতো, ও হচ্ছে যত আমার ইজিরোর ভ্যালু নেগেটিভ হয় তত আমার কী হয়, কোন পদার্থ কোন ধর্ম বাড়ে? বিজারক পদার্থ বাড়ে, তাই তো? মানে বিজারক ধর্ম বাড়ে। বিজারক ধর্ম বাড়ে মানে কি, নিজের জারণ তত স্বতঃস্ফূর্ত হয়। তার মানে বল এক্স, আর যদি আমি আয়রনের কাপেলটা দিই তাহলে এক্স চলে যাবে হচ্ছে আমার নিজে জারিত হতে স্বাভাবিকভাবেই, কারণ এক্স হচ্ছে আমার ভালো বিজারক পদার্থ। তাহলে এক্সের নিজের হবে হচ্ছে জারণ। হ্যাঁ, বুঝতে পারলাম। যদি আমি আয়রন আর ওয়াইয়ের কাপেলটা দিই তাহলে তখন কে জারিত হবে? আয়রন জারিত হবে। তার কারণ কি ভাই? তার কারণ হচ্ছে ভাই আয়রন আর ওয়াইয়ের মধ্যে আয়রন হচ্ছে আমার বেটার বিজারক পদার্থ, তার মানে নিজের জারণ হচ্ছে তত স্বতঃস্ফূর্ত। তার মানে আমার কী হলো, এদের মধ্যে এক্সের কাপেলটা আমি দেবো। বোঝা গেছে কেন দিলাম? কারণ এক্স আর আয়রন দিলে হচ্ছে এক্স আমার হবে জারিত, কারণ এক্স আমার বেটার বিজারক পদার্থ। বোঝা গেছে? তাহলে এক্স যদি জারিত হয় ওই জন্য আমি এক্সের কাপেলটা দিলাম। ক্লিয়ার? বুঝলি? তাহলে এই ছিল হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইউজ করে ডিফারেন্ট জারক পদার্থ বিজারক পদার্থ আমাকে তোকে বলতে হবে। আমি তো বুঝতেই পারছি, আমি মাথায় রাখবো হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে গেলে কী হয়, নেগেটিভ থেকে পজিটিভে গেলে কী হয়। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আর ওর মেন অ্যাপ্লিকেশন। বুঝতে পেরেছি এটা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতদিন আমি তুই পড়লাম হচ্ছে কি প্রথম টাইপ অফ সেল, যেটা ছিল হচ্ছে আমার গ্যালভানিক সেল। গ্যালভানিক সেল বা ভোল্টাইক কোষ, গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ, গ্যালভানিক সেল বা ভোল্টাইক কোষ আমি তুই পড়লাম এতদিন। ঠিক আছে? এইবারে খাতায় হেডিং দে 2 নাম্বার টাইপ অফ সেল। বেসিক্যালি প্রথম ক্লাসে দেখি বলেছিলাম একটা ছিল আমার গ্যালভানিক বা ভোল্টাইক সেল, আর অন্যটা ছিল হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক সেল। তাহলে আমি তো এখন পড়বো যে দ্বিতীয় টাইপ অফ সেল, এটাকে কি বলে? ইলেকট্রোলাইটিক সেল। বাংলা বই দেখে লিখে নেবো, ইলেকট্রোলাইটিক সেল। তাহলে আমি তো এখন পড়বো যে ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল। ঠিক আছে? ইলেকট্রোলাইটিক সেল। আচ্ছা, এবার এই সেল পার্টের মধ্যে ইলেকট্রোলাইটিক সেল, তুই ক্লাস 9-10 লেভেলে মাধ্যমিকে যে সেল পড়েছিলি, তড়িৎদ্বার পড়েছিলি না? তোর ছিল তড়িৎ রসায়ন কিছুটা ছিল ক্লাস 9, তড়িৎ বিশ্লেষণ বলে যেটা তুই পড়তিস, ইলেকট্রোলাইসিস, সেই পার্টটা বেসিক্যালি তুই এইটা পড়েছিলি, ইলেকট্রোলাইটিক সেল। এটা তুই কী পড়তিস? ক্লাস 9-10 লেভেলে এই পার্টটা তুই কিছুটা পড়েছিলি। তাহলে ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে দেখ বেসিক তোর জানা আছে, আমি তোকে একটুখানি লিখছি, চল সেটাই তুই লিখবো খাতার মধ্যে। ইলেকট্রোলাইটিক সেল ক্লাস 9-10 লেভেলে এটা পড়া আছে। দেখ কী পড়েছিলাম, চল খাতার মধ্যে লিখি। আমি দেখ বেসিক্যালি এইটা পড়তাম, কি বলতো, একটা সেলের মধ্যেই। আচ্ছা, ইলেকট্রোলাইটিক সেলে আমার কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হয়? ইলেকট্রোলাইটিক সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি। তার মানে কি বলতো, আমি এখানে ইলেকট্রিসিটি পাস করবো, আমার এখানে কেমিক্যাল রিয়াকশন হবে। ক্লাস 9-এ তুমি এটাই পড়তিস। তার মানে ধর আমি এখানে একটা লাগিয়ে দিলাম হচ্ছে ব্যাটারি, এর মধ্যে দুখানা ইলেকট্রোড লাগিয়ে দিলাম। ব্যাটারি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে? কোনটা পজিটিভ? এটা হচ্ছে আমার পজিটিভ আর এটা হচ্ছে আমার নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এইবারে এটা আমার কোথায় আছে? এইগুলোকে বলে ইলেকট্রোড। আমার ইলেকট্রোলাইটের মধ্যে দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে এটা আমার দেওয়া আছে। এগুলো তুই আমি ক্লাস 9-10 লেভেলে দেখেছি। আচ্ছা, এইবার একটু মনে রাখার টেকনিক, পজিটিভটা কী বলে আর নেগেটিভটাকে কী বলে। পজিটিভটাকে বলে হচ্ছে, লেখ খাতার মধ্যে লেখ, ট্রিক বলছি তোকে মনে রাখার। পাও, পাও মানে কি? পাও ভাজি থেকে পাও এসছে ধরে, এটা ট্রিক বেসিক্যালি, কোনো সায়েন্স নেই এর মধ্যে। পাও, পাও মানে কি? দেখ আমি তুই মনে রাখতাম, মনে আছে ওই গ্যালভানিক সেলের জন্য লোন, LON, লেফট অ্যানোড অক্সিডেশন। সিমিলারতে ইলেকট্রোলাইটিক সেলে ভাই অ্যানোড কোনটা হবে? ওখানে কিন্তু ভাই আমার অ্যানোড হতো নেগেটিভটা। ঠিক আছে? ওখানে আমার অ্যানোড হতো নেগেটিভটা। আর ইলেকট্রোলাইটিক সেলে কিন্তু আমার অ্যানোড হয়ে যাবে পজিটিভটা, এটা আলাদা হবে। এটা IUPACর কনভেনশন, আমার কিছু করার নেই। ঠিক আছে? তাহলে আমি কীভাবে মনে রাখছি? পাওভাজি, পাওভাজির পাও, পাও মানে কি বেসিক্যালি? P ফর পজিটিভ, A ফর অ্যানোড, O ফর অক্সিডেশন, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, পজিটিভ অ্যানোড অক্সিডেশন। ঠিক আছে? পজিটিভ অ্যানোড অক্সিডেশন। তার মানে পজিটিভ চার্জওয়ালা পার্টটাকে কী বলে? অ্যানোড। খুব ভালো কথা, আমি লিখে রাখলাম এর মধ্যে, এটা হচ্ছে আমার অ্যানোড।
পজিটিভ অ্যানোড অক্সিডেশন। পজিটিভ পার্টটাকে কী বলে আমার অ্যানোড, ঠিক আছে। তাহলে নেগেটিভ পার্টটাকে কী বলে স্বাভাবিকভাবে, অন্যটাকে কী বলবো, ক্যাথোড স্বাভাবিকভাবে, তাহলে অন্যটাকে বলে হচ্ছে ক্যাথোড। তাহলে আমি একটা মনে রাখলে অন্যটা আমি এমনি বলতে পারবো, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, ঠিক আছে। আচ্ছা, ক্যাথোড মনে রাখতে হলে তুই কীভাবে মনে রাখতে পারিস, তুই চাইলে মনে রাখতে পারিস যদি খবর টবর পড়িস, ফেসবুকের খবর আর হোয়াটসঅ্যাপের খবর বাদ দিয়ে ন্যাশনাল নিউজ যদি দেখিস, দেখবি দিল্লির রিজিয়নটাকে বলা হচ্ছে বেসিক্যালি দিল্লি এনসিআর। এনসিআর মানে হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, গুরগাঁও নয়ডা ওই সেক্টরটাকে বলা হচ্ছে এনসিআর। এনসিআর মানে কি বেসিক্যালি, এনসিআর মানে হচ্ছে নেগেটিভ ক্যাথোড রিডাকশান, নেগেটিভ ক্যাথোড রিডাকশান, নেগেটিভ ক্যাথোড রিডাকশান, ঠিক আছে। এনসিআর নেগেটিভ ক্যাথোড রিডাকশান, তাহলে আমি মনে রাখলাম পাও মানে হচ্ছে পজিটিভ অ্যানোড অক্সিডেশন, আর এনসিআর হচ্ছে আমার নেগেটিভ ক্যাথোড রিডাকশান। ওকে, লিখেছিস নেগেটিভ ক্যাথোড রিডাকশান। আমি মনে রাখবো তাহলে কি, ইলেকট্রোলাইটিক সেল আর গ্যালভানিক সেলে কিন্তু অ্যানোড ক্যাথোড আমার আলাদা হয় স্বাভাবিকভাবে, ঠিক আছে, পজিটিভ অ্যানোড অক্সিডেশন। তাহলে এইবারে বল তুই অ্যানায়নে কে, অ্যানায়ন কোন দিকে ছুটে যায়, অ্যানোড না ক্যাথোড, এগুলো তো ক্লাস 10-এ পড়েছিলি। অ্যানায়ন কোন দিকে ছুটে যায়, অ্যানায়ন ছুটে যায় হচ্ছে অ্যানোডের দিকে। অ্যানায়নের চার্জ কী হয়, অ্যানায়নের চার্জ কী হয়, পজিটিভ না নেগেটিভ, অ্যানায়নের চার্জ, এগুলো ভুলে গেছি সব, অ্যানায়নের চার্জ হচ্ছে নেগেটিভ হয়। তাহলে অ্যানায়ন ছুটে যায় কার দিকে ভাই, যার মাথায় হচ্ছে মাইনাস চার্জ সে ছুটে যাবে কোথায়, অ্যানোডের দিকে। আর ক্যাটায়নের চার্জ কী হয়, পজিটিভ, তাহলে ক্যাটায়ন ছুটে যাবে কোথায়, ক্যাথোডের দিকে। তাহলে আমি লিখে রাখলাম অ্যানায়ন ছুটে যাবে অ্যানোডের দিকে, ক্যাটায়ন ছুটে যাবে ক্যাথোডের দিকে। গিয়ে আমার কী হতো, তুই ক্লাস 9-10 লেভেলে এইসব রিয়াকশন পড়েছিস, Na+ ছুটে যাবে, Na+ গিয়ে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সোডিয়ামে কনভার্ট হবে, সিনারিতে Cl- চলে যাবে, গিয়ে আমার অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া তো দিত না ক্লাস 10 লেভেলে, অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া। তাহলে সেই জিনিস তোকে ক্লাস 12-এ আবার করতে হবে, কিন্তু সেগুলো এবার তোর আছে কিছু কিছু সেল 5-6খানা আছে, সেগুলো মুখস্থ করতে হবে, একদম মুখস্থ করে দিতে হবে, ঠিক আছে। সেগুলো আজকে বইয়ের মধ্যে মার্ক করবে, অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া কী কী আছে, এটা বুঝেছিস। তাহলে হচ্ছে আমার অ্যানায়ন ছুটে যাবে অ্যানোডের দিকে, ক্যাটায়ন ছুটে যাবে ক্যাথোডের দিকে, ক্লিয়ার। এখন ছুটে গিয়ে ভাই তার মানে কী বুঝছি বলতো, আমি এই রিয়াকশনগুলো ক্লাস 9-10 লেভেলে পড়েছিলাম। Na+ আমার, Na+ হচ্ছে আমার ক্যাটায়ন, এ কোথায় ছুটে যায়, ক্যাথোডে ছুটে যায়, গিয়ে আমার কোন রিয়াকশনে পার্টিসিপেট করে, Na+ আমার ইলেকট্রন নিয়ে আমার সোডিয়ামে কনভার্ট হবে, তাই না, এইসব আমি পড়েছিলাম ক্যাথোড অ্যানোড রিয়াকশন। তো বেসিক্যালি আমাকে ক্লাস 12 থেকে কী করতে হবে, কত অ্যামাউন্টের সোডিয়াম আমার ফর্ম হবে, এটা আমাকে তোকে এখন পড়তে হবে। তাহলে সেই রিলেটেড সূত্র আমি তখন পড়বো, তাহলে খাতায় হেডিং দেয় লেখ, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র। খাতায় এবার হেডিং দিচ্ছিস, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র বা তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সূত্র, ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র, ঠিক আছে, ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র স্টেটমেন্ট বই থেকে পড়বো, আমি তোকে জাস্ট ব্যাপারটা এখন বোঝাবো। ফ্যারাডের সূত্র, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সূত্র বা ফ্যারাডের সূত্র, পরীক্ষাতে স্টেটমেন্ট কিন্তু আসবে। ফ্যারাডের সূত্র বেসিক্যালি কী বলে, দেখ ফ্যারাডের সূত্র দুখানা সূত্র আছে। 1 নাম্বার সূত্র বলে হচ্ছে, 1 নাম্বার সূত্র কী বলে, দেখ যে অ্যামাউন্টের প্রোডাক্ট আমার, যে অ্যামাউন্টের প্রোডাক্ট আমার ডিপোজিট হবে, কোথায় ডিপোজিট হবে, যে অ্যামাউন্টের প্রোডাক্ট আমার ইলেকট্রোডে ডিপোজিট হবে, ইলেকট্রোড মানে কি তড়িৎদ্বার, তাহলে আমি ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি হচ্ছে তাকে, যে অ্যামাউন্টের প্রোডাক্ট আমার তড়িৎদ্বারে ডিপোজিট হবে, বইয়ের মধ্যে আছে সূত্র, আমি বইয়ের মধ্যে থেকে পড়বো, আমি তো ব্যাপারটা এখন জাস্ট বুঝছি। ডাব্লিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী হবে, আমি যে অ্যামাউন্টের চার্জ আমি তুই সিস্টেমের মধ্যে পাঠালাম, ঠিক আছে, চার্জকে রিপ্রেজেন্ট করে কিউ দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার ফ্যারাডের ফার্স্ট সূত্র। 1 নাম্বার খাতার মধ্যে লিখি, 1 নাম্বার কী বলছে বেসিক্যালি, ডাব্লিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ। কিউ মানে কি চার্জ, আর ডাব্লিউ মানে কি ওয়েট বা মাস বেসিক্যালি। কারণ কেমিস্ট্রি পড়ার সময় আমি তুই মাস আর ওয়েট একই কনসিডার করেই যাবো, গ্র্যাভিটি আমি তুই ওইসব খেলা এখানে ধরছি, ওগুলো ফিজিক্সের পার্ট, বুঝতে পারছিস এখানে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে ফার্স্ট সূত্র কী বলছে, ডাব্লিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ, ডাব্লিউ হোক বা এম ব্যাপারটা একই, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ। কিউ মানে কি চার্জ, কিউ মানে হচ্ছে চার্জ। আবার তুই ফিজিক্সে পড়েছিস কিউ ইকুয়ালস টু, কী বলে জানিস বলতো, চার্জ ইকুয়ালস টু, ফিজিক্সে কী পড়েছিস, চার্জ ইকুয়ালস টু, চার্জ ইকুয়ালস টু অ্যাম্পিয়ার আর সেকেন্ডের কোনো ফর্মুলা পড়েছিস, কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, ফিজিক্সে পড়েছিস এসব, পড়িস নি, কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, ফিজিক্সে কিউ ইকুয়ালস টু আইটি, ফিজিক্সের ফর্মুলা কিউ ইকুয়ালস টু আইটি, যেটা কি কোথায় কী বোঝাচ্ছে, কিউ ইকুয়ালস টু হচ্ছে আমার চার্জ, খাতা লিখছিস নাকি শুধু দেখছিস, কিউ ইকুয়ালস টু চার্জ, আই ইকুয়ালস টু হচ্ছে কারেন্ট ইন অ্যাম্পিয়ার, টি ইকুয়ালস টু সময় ইন সেকেন্ড। কিউ ইকুয়ালস টু চার্জ, আই ইকুয়ালস টু কারেন্ট ইন অ্যাম্পিয়ার, টি ইকুয়ালস টু সময় ইন সেকেন্ড। কিউ ইকুয়ালস টু চার্জ, আই ইকুয়ালস টু কারেন্ট ইন অ্যাম্পিয়ার, টি ইকুয়ালস টু সময় ইন সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমার কিউ ইকুয়ালস টু আইটি, বোঝা গেছে, কিউ ইকুয়ালস টু আইটি ফর্মুলা। তাহলে ফার্স্ট ল কী দেখলাম, ডাব্লিউ ডাইরেক্ট প্রপোর্শনাল টু কিউ, যত অ্যামাউন্টের বেশি আমি কারেন্ট পাঠাবো তত আমার বেশি বেশি প্রোডাক্ট প্রডিউস হবে। সেকেন্ড 2 নম্বর ফর্মুলা কী বলছে ভাই, ডাব্লিউ যে অ্যামাউন্টের প্রোডাক্ট আমার প্রডিউস হবে সেটা কার সাথে প্রপোর্শনাল, সেটা হচ্ছে প্রপোর্শনাল। এইবারে ক্লাস 11-12 লেভেলে পড়েছিলাম, 11-এ কী পড়েছিলাম, ফার্স্ট চ্যাপ্টার মনে আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার,
ক্লাস 11-এ ফার্স্ট চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পড়েছিলাম বলতে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। সেকেন্ড ল আমার সেটাই বলে যে অ্যামাউন্টের প্রোডাক্ট আমার প্রডিউস হবে সেটা কার সাথে প্রপোর্শনাল, যে আমার ডিপোজিট হবে, সাপোজ Na প্লাস আমার ডিপোজিট হচ্ছে বা কপার প্লাস ডিপোজিট হচ্ছে বা অ্যালুমিনিয়াম প্লাস ডিপোজিট হচ্ছে, তার ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই হচ্ছে আমার সেকেন্ড ল। ঠিক আছে, তাহলে ফার্স্ট ল কি বলে ভাই? ফার্স্ট ল বলে হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জের সাথে। সেকেন্ড ল বলে কি ভাই? কার সাথে প্রপোর্শনাল? যে আমার ডিপোজিট হবে তার তুল্যাঙ্ক ভারের সাথে। ক্লিয়ার, বোঝা গেল? ইডব্লিউ মানে হচ্ছে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট লিখেছি, মানে তুল্যাঙ্ক ভার। তার মানে দেখ এই দুখানা ল দেখা যাচ্ছে, তাহলে আমি বলতে পারি দুখানা যদি আমার এত তুই লিখেছিস ফার্স্ট ল সেকেন্ড ল, তাহলে দেখ আমি এটাকে বলতেই পারি দেয়ারফর দুখানাকে কম্বাইন করলে আমার কী বলা যায়? তো ডাব্লিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট, খাতার মধ্যে লিখছি অর, খাতার মধ্যে লিখ অর ডাব্লিউ ইকুয়াস টু, তাহলে এটা উঠে গেলে আমার একটা ইকুয়াস টু সাইন আসবে, একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টের ভ্যালু কত পাওয়া যায়? কনস্ট্যান্টের ভ্যালু পাওয়া যাচ্ছে 1/f। এটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালুই পাওয়া যায় ডাইরেক্ট 1/f। বুঝলাম? কনস্ট্যান্টের ভ্যালু কত পাওয়া যায়? 1/f ইন্টু, তাহলে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1/f। কিউ এর জায়গায় আমি বসাতে পারি কত বলতো? আই ইন্টু টি, বসালাম আই ইন্টু টি, আই ইন্টু টি ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লাস 11-এ ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা শিখেছিলাম। ইকুইভ্যালেন্ট ওয়েটের কী ফর্মুলা শিখেছিলাম ক্লাস 11-এ? ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু ছিল হচ্ছে মোলার মাস, মোলার মাস, মোলার মাস, মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। মনে পড়ে? ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সরি তুল্যাঙ্ক ভার। তাহলে ক্লাস 11-এ পড়াশোনা করা উচিত ছিল। ইকুইভ্যালেন্ট ওয়েট আমার কি হচ্ছে? বেসিক্যালি মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। ঠিক আছে, মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। ইডব্লিউ ইকুয়ালস টু কি হচ্ছে? মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। তো মোলার মাসকে বেসিক্যালি আমি তুই শর্টে এইভাবে লিখতে পারি MW, মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, বোঝা গেল? ডাব্লিউ ইকুয়ালস টু কী হলো বলতো? 1/f ইন্টু আই ইন্টু টি ইন্টু MW/x। বুঝেছিস? হ্যাঁ, বোঝা গেছে। অর এটাকে আমি লিখে রাখছি এইভাবে, ডাব্লিউ ইকুয়ালস টু লিখে রাখলাম দেখ এরকম MW/IT/x ইন্টু এফ। এক্স ফ্যাক্টর মানে কী ছিল? এক্স ফ্যাক্টর মানে ছিল হচ্ছে যদি আমার কোনো অ্যানায়ন থাকে তাহলে অ্যানায়নের চার্জ, যদি আমার কোনো ক্যাটায়ন থাকে তাহলে ক্যাটায়নের চার্জ। এই ছিল হচ্ছে আমার এক্স ফ্যাক্টর। ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার, বাড়ি গিয়ে একটু পাতা উল্টালে পেয়ে যাবি এক্স ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে আমার কী হলো? এই হচ্ছে আমার ফর্মুলা, এটা দিয়ে আমার অঙ্ক আসবে। ডাব্লিউ ইকুয়ালস টু MW/IT/x ফ্যাক্টর ইন্টু ফ্যারাডে। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু MW/IT/x ফ্যাক্টর ইন্টু ফ্যারাডে। MW মানে কি? মোলার মাস। মোলার মাস মানে কি ভাই? অক্সিজেনের মোলার মাস কত? যদি আমি বলি তোকে O-2, তাহলে অক্সিজেনের মোলার মাস কত হবে? 16। মোলার মাস মানে কি ভাই? 1 মোলের মাস। ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার। O-2, তাহলে মোলার মাস কত হবে? 1 মোলের মাস। অক্সিজেনের কত হয়? 16। তোকে তো বললাম আমি ক্লোরিন, ক্লোরিনের মোলার মাস কত হয়? 37.5। ক্লাস 11-এ